I gave you my heart. সো আমরা একদম ভেরি বেসিক থেকে শুরু করছি, যেমন আমি প্রতিটা ভিডিওতে করা এই ভিডিওতে কিন্তু 100% এনার্জি নিয়ে আমরা কিন্তু প্রতিটা জিনিস শিখবো। দেখো, কলিগেটিভ প্রপার্টি বলতে কি বোঝায়? কলিগেটিভ প্রপার্টি হচ্ছে সেই প্রপার্টি হুইচ ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ দ্য সলিউট পার্টিকেলস। তার মানে সলিউট পার্টিকেলসের ওপর ডিপেন্ড করে, হুইচ ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ সলিউট পার্টিকেলস। আর এই সলিউট পার্টিকেলস কিন্তু নন ভোলাটাইল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সলিউট পার্টিকেল কিন্তু এখানে নন ভোলাটাইল সলিউট ইউজ করা হয়েছে। তাহলে দ্য প্রপার্টিস অফ সলিউশন হুইচ ডিপেন্ডস অন দ্য নাম্বার of particles of non-volatile solute present in the solution but does not depends on their identity বা nature। আমরা নেচার বলতে পারি। তার মানে নেচার অফ সলিউটের উপর কিন্তু ডিপেন্ড করে না। তার মানে নেচার অফ সলিউটের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে অনলি অন দ্য নাম্বার অফ সলিউট পার্টিকেলস। তার মানে যেই প্রপার্টি হুইচ ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ সলিউট পার্টিকেলস সেইটাকে কিন্তু আমরা বলতে পারি কলিগেটিভ প্রপার্টি। সেইটাই হলো সলিউশনের কলিগেটিভ প্রপার্টি। এইবার এই যে নাম্বার অফ সলিউট পার্টিকেলস মানে আমরা এইটাকে বলতে পারি অ্যামাউন্ট দিয়ে ভাবতে পারি। তাহলে অ্যামাউন্ট অফ সলিউট, তাহলে অ্যামাউন্ট অফ সলিউট, যেটাকে আরও বেটার করে ভাবতে পারি কনসেন্ট্রেশন, যেটাকে আরও বেটার করে ভাবতে পারি কনসেন্ট্রেশন। তাহলে আজকে আমরা এইভাবেও লিখতে পারি সিপি মানে কলিগেটিভ প্রপার্টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ সলিউট। কোনো রকম অসুবিধা হওয়ার কথা না, যে কনসেন্ট্রেশন অফ সলিউট। তার মানে আমরা কি বুঝলাম? এই কলিগেটিভ প্রপার্টি হচ্ছে সেই প্রপার্টি সলিউশনের হুইচ ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ পার্টিকেল। তার মানে আরেকটু যদি ভালো করে বলি, তাহলে এই কলিগেটিভ প্রপার্টি হচ্ছে সেই প্রপার্টি হুইচ ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য নন ভোলাটাইল সলিউট। তার মানে যেই প্রপার্টি শুধুমাত্র কনসেন্ট্রেশন অফ দ্য সলিউটের উপর ডিপেন্ড করে, নাম্বার অফ সলিউটের উপর ডিপেন্ড করে, সেই সমস্ত প্রপার্টিকে বলি আমরা কলিগেটিভ প্রপার্টি। তো এতটা নিয়ে তো কোনো রকম ডাউট হওয়ার কথাই না, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, একদম বেসিক জিনিস যে কলিগেটিভ প্রপার্টি বলতে কি বুঝি। এইবার আমরা দেখবো যে আমাদের সিলেবাসে কলিগেটিভ প্রপার্টি কটা আছে, ইন্ডিভিজুয়ালি সেগুলো নিয়ে ওয়ান বাই ওয়ান কথা বলবো। সো দেখছি আমরা কলিগেটিভ প্রপার্টি ডিফারেন্ট টাইপস। সো আমরা তো কলিগেটিভ প্রপার্টি বুঝে গেলাম। এইবার যেটা আমাদের করতে হবে, ডিফারেন্ট টাইপস অফ কলিগেটিভ প্রপার্টির সাথে আলাপ করতে হবে, যে কত ধরনের কলিগেটিভ প্রপার্টি অ্যাকচুয়ালি আছে, তাদেরকে কীভাবে পড়তে হবে। সিস্টেমেটিক অর্ডারে আমরা প্রতিটা কিন্তু ইন ডিটেল স্টাডি করব। সো আমরা দেরি না করে একে একে দেখি যে প্রপার্টিগুলো কী কী। সো আমাদের প্রথমেই যেটা দরকার, যে কত ধরনের প্রপার্টি আছে সেটা একটা লিস্ট করে নেওয়া। দেখো, দেখতে পাচ্ছি প্রথম যেটা দেখতে পাচ্ছি এই কলিগেটিভ প্রপার্টিকে ভাগ করা আছে। প্রথমে যেটা আমরা দেখবো সেটা হলো এইটা, লোয়ারিং অফ ভেপার প্রেশার। তার মানে এইটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, লোয়ারিং ইন ভেপার প্রেশার, লোয়ারিং ইন ভেপার প্রেশার। এইটা নিয়ে কিন্তু অলরেডি ডিটেলে কথা বলেছি, তাও আমি একটু বলবো। এটা কিন্তু বেসিক্যালি যারা দেখিনি তারা কিন্তু লেকচার নাম্বার 2টা আগে দেখে নিও, কারণ এইটা হচ্ছে রাউলস লর কিন্তু একটা অ্যাপ্লিকেশন বলা যায়, যে লোয়ারিং ইন ভেপার প্রেশার। এইটা লেকচার নাম্বার 2তে কিন্তু ভালো করে বলা আছে, এখানেও আমি ইন শর্টে বলে দেবো। সো লোয়ারিং ইন ভেপার প্রেশার লেকচার নাম্বার 2 থেকে দেখবো। এইবার যেই তিনটে বাকি থাকলো সেই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে 2, আমরা সিকোয়েন্স এইভাবে যাব। প্রথমে এইটা দেখবো, লোয়ারিং ইন ভেপার প্রেশার, তারপর এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, থার্ড হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। এই দুটো আগে একটু ক্লিয়ার করে। এলিভেশন মানে বয়লিং পয়েন্ট বাড়বে, সলভেন্টে যা ছিল, পিওর সলভেন্টে যা ছিল, যখন তুমি সলিউট অ্যাড করবে তার থেকে কিন্তু দেখবো যে বয়লিং পয়েন্ট বেড়ে গেছে, সলভেন্টের থেকে বয়লিং পয়েন্ট বেড়ে গেছে। আর ডিপ্রেশন মানে কমে যাওয়া। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট মানে আমার পিওর সলভেন্টে যা ফ্রিজিং পয়েন্ট ছিল, তুমি যদি সলিউট অ্যাড করো তখন ফ্রিজিং পয়েন্ট কমে যাচ্ছে। তাহলে এখানে এলিভেশন মানে ইনক্রিজ ইন বয়লিং পয়েন্ট, আর ডিপ্রেশন মানে ডিক্রিজিং ফ্রিজিং পয়েন্ট। আর লাস্ট যেটা বাকি থাকবে এটা হচ্ছে অসমোটিক প্রেশার। তার মানে এই চারটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এই 1 2 3 4 এর সিকোয়েন্সে কিন্তু এই চারটে কিন্তু শিখবো। সো প্রথমে যেটা নিয়ে কথা বলবো এখন, সেটা আমরা অলরেডি বলছি লেকচার 2তে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও আমার লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান দিয়ে দেখে নিও আগে। এখানে আমরা বেসিক্যালি একটু জেস্ট করে একটু সামারাইজ করে দিচ্ছি ইন ব্রিফ, যে লোয়ারিং ইন ভেপার প্রেশার বলতে আমরা বেসিক্যালি কী বোঝাচ্ছি। চলো একটু দেখে নেওয়া যাক। সো পয়েন্ট নাম্বার 1-এ যেটা নিয়ে বলেছিলাম কথা বলবো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এইটা ইন ব্রিফ একটু দেখে নাও। আমরা এখানে দেখবো 1 বাই 1 যে সলিউট অ্যাড করলে ভেপার প্রেশার কেন কমে যাচ্ছে। ইন শর্ট, ইন ব্রিফে আমরা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে পিওর সলভেন্ট, যেখানে শুধুমাত্র সলভেন্ট মলিকিউলসই আছে। তার মানে এইখানে যদি বাইরে থেকে হিট করি, এই যে সারফেসে যেই সলভেন্ট মলিকিউলগুলো আছে ওরা এখন হিট অ্যাবজর্ব করলো। হিট অ্যাবজর্ব করার পরেই ওরা ছটফট করতে শুরু করলো, কারণ ওদের তো মোশন বেড়ে গেছে, ওদের তো কাইনেটিক এনার্জি বেড়ে গেছে, কারণ হিট অ্যাবজর্ব করে ফেলেছে। তাহলে ওরা কি করবে, নিজের জায়গা ছেড়ে ওরা ওপর দিকে উঠতে চাইবে। এইগুলো নিয়ে কিন্তু ডিটেলে আমি ডিসকাস করেছি, বারবার বলছি, তাই এখানে আমি অত ডিটেল করছি না জিনিসটাকে, কারণ আমাদের টার্গেট এখানে কলিগেটিভ প্রপার্টি ভালো করে শেখা। তাই এইখানে সারফেস মলিকিউলগুলো
এনার্জাইজড হয়ে গেছে, এনার্জাইজড হয়ে ওরা ওপর দিকে উঠে গেল। তার মানে এইটা ছিল কি লিকুইড ফেজ, তাহলে এইটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে লিকুইড ফেজ। আর ওরা কোথায় গেল, ওরা কিন্তু ভেপার ফেজে গেল। তার মানে যত বেশি বেশি লিকুইড যাবে ওপরে, তাহলে বুঝতে পারবো সেখানে ভেপার ফেজে মলিকুলগুলো বেশি বাড়বে। যত ভেপার ফেজে মলিকুলগুলো বাড়বে তত কিন্তু তার ভেপার প্রেশার বাড়বে। তার মানে এই কনসেপ্টে যাতে খেয়াল থাকে, ভেপার ফেজে কিন্তু বেশি মলিকুল যেতে হবে, যত বেশি নাম্বার অফ মলিকুল যাবে তত আর কি ভেপার প্রেশার বেশি হবে। এটা কিন্তু আমরা সবাই কিন্তু বুঝতে পারছি। সো সলিউশনে কি হলো, দেখো এইটা হলো সলিউশন। আর আমরা সলিউশন বলতে আমরা জানি সলিউট প্লাস সলভেন্ট। এখানে তো সলভেন্ট ভোলাটাইল আমরা ধরেই নিয়েছি, এখানে সলভেন্ট ভোলাটাইল, কিন্তু আমাদের এইখানে ধরতে হবে এই যে সলিউটটা এটা কিন্তু নন ভোলাটাইল, এটা যাতে খেয়াল থাকে। তাহলে এইটা যেহেতু নন ভোলাটাইল, ও আর যেতে চাইবে না, ও কিন্তু ওর জায়গায় চিপকে থাকবে, ঠিক আছে, ওর এই নিজের জায়গায় কিন্তু ছেড়ে যেতে চাইবে না। সো পিওর সলভেন্টে কি হয়েছিল, পিওর সলভেন্টে কিন্তু আমার বেশি নাম্বার অফ মলিকিউল চলে যাচ্ছিল, সলভেন্ট মলিকিউলগুলো কিন্তু বেশি বেশি করে ভেপার ফেজে যাচ্ছিল, আর ভেপার ফেজে গিয়ে ভেপার প্রেশার কিন্তু হাই করে রাখছিল। আজকে সলিউশনের সমস্যাটা কোথায়, সলিউশনে কিন্তু এই নন ভোলাটাইল সলিউটগুলো চলে এসছে। নন ভোলাটাইল সলিউটগুলো কিন্তু ব্লক তো করবেই, জায়গাটা ব্লক করলো প্লাস নিজেও গেল না। কতটা খারাপ দেখো, এইগুলো খুব বাজে এরা নন ভোলাটাইলগুলো। নিজে যাবে না ঠিক আছে, কিন্তু আমার এই জায়গাটাও ব্লক করলো। আগে দেখো এখানে 10টা মলিকিউল থাকলে এখন এখানে 7টা আছে। তাহলে আমার এইখানে দেখতে পাচ্ছি ভেপার ফেজে বেশি মলিকিউল গেছে, কিন্তু এখানে ভেপার ফেজে কম মলিকিউল গেছে। কারণ এই যে আমার ইয়েলো কালারের জিনিসগুলো দেওয়া আছে ওরা তো নন ভোলাটাইল, ওরা তো যাবে না। ওরা কি করলো, নিজেও যাব না প্লাস ব্লক করে রাখি সারফেসটাকে। তাহলে সারফেসে আমার লেস নাম্বার অফ সলভেন্ট মলিকিউল আছে, আর সারফেসে যদি লেস নাম্বার অফ সলভেন্ট মলিকিউল থাকে তাহলে বাইরে দিয়ে তুমি যতই হিট করো তাহলে এইখানে লেস নাম্বার অফ মলিকিউল যাবে। এইখানে দেখো এইখানের তুলনায় কিন্তু এখানে মলিকিউলগুলো কমে গেছে, ভেপার ফেজে কিন্তু নাম্বার অফ মলিকিউল কমে গেছে। আর নাম্বার অফ মলিকিউল কমে গেলে কি হবে, ভেপার প্রেশারও কমে যাবে। তাহলে ভেপার ফেজে কিন্তু নাম্বার অফ মলিকিউল কমছে বলেই ভেপার প্রেশারটা কমে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যখন নন ভোলাটাইল সলিউট অ্যাড করছো তখন কিন্তু ভেপার প্রেশার কমে যায়। তাহলে এইটা একটু লাইনটা একটু খেয়াল রাখি, উইথ ইনক্রিজিং দ্য নন ভোলাটাইল সলিউট। তার মানে যত আমার নন ভোলাটাইল সলিউটের অ্যামাউন্ট আমরা বাড়াচ্ছি, যত আমরা নন ভোলাটাইল সলিউটের অ্যামাউন্ট আমরা বাড়াবো তত আমরা দেখবো ভেপার প্রেশার কমে গেছে। কারণ ও নিজে তো যাবেই না, প্লাস জায়গাটাকে ব্লক করে রেখে দেবে। তার মানে অ্যাকচুয়ালি সলভেন্ট মলিকিউলগুলো আমার বেশি বেশি করে যেতে পারছে না, এখানে এই সলিউশনে সলভেন্ট মলিকিউলগুলো যেতে পারছে না, কারণ এ তো ব্লক করে রেখে দিয়েছে। তাহলে সলভেন্ট মলিকিউলগুলো যদি ভেপার ফেজে যেতে না পারে তাহলে ভেপার প্রেশার বাড়বে কি করে। তার মানে আমরা বুঝতে পারলাম যত তুমি সলিউট অ্যাড করছো, বেসিক্যালি আমরা এখানে নন ভোলাটাইল সলিউট ধরছি, তাহলে যত সলিউট অ্যাড করছো তত কিন্তু ভেপার প্রেশার কমে যাচ্ছে। তাহলে এইটাকেই বলছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। আরও যদি ডিটেলে জানতে হয় আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওটা কিন্তু দেখে নিও যে লেকচার নাম্বার 2 অফ সলিউশন, সেখানে আরও বেশি বেশি করে কথা বলেছিলাম। সো আমরা জানলাম উইথ ইনক্রিজিং দ্য অ্যামাউন্ট অফ নন ভোলাটাইল সলিউট ভেপার প্রেশার কিন্তু কমে যায়। তো এইটা তো নিয়ে কোনো রকম কারোর মধ্যে ডাউট নেই। এইবার আমরা একবার ওর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা তখন ডিরাইভ করেছিলাম, আজকে ডিরাইভ করবো না, কিন্তু একবার একটু দেখে নিই, একবার একটু রিভিশন হয়ে যাবে আমাদের। চলো একটু দেখে নিই আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি বলছে। সো এইখানে দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখো, আমরা কি চাইছি, আমরা কিন্তু রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার পড়ছি। রিলেটিভ লোয়ারিং মানে একজনের রেফারেন্সে, একজনের সাপেক্ষে। তাহলে এখানে কার সাপেক্ষে, পিওর সলভেন্টের সাপেক্ষে। পিওর সলভেন্টে যা ভেপার প্রেশার হবে তার সাপেক্ষে কমে যাচ্ছে। তার মানে আমরা জানি যে পিওর সলভেন্ট যদি ভাবি তাহলে সলভেন্টকে আমরা সবসময় এ দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে পিওর সলভেন্টে ভেপার প্রেশার হবে PA0, কারণ পিওর কন্ডিশন বোঝালে আমরা এই নট কন্ডিশনটা কিন্তু জিরোটা কিন্তু পি এর ওপর কিন্তু লিখবই, এটাকে বলে নট। তার মানে PA0 ইন্ডিকেটস দ্য পিওরিটি অফ দ্য সলভেন্ট, মানে সেটা বোঝাচ্ছে সলভেন্ট ইজ ইট পিওর কন্ডিশন। তার মানে শুধুমাত্র সলভেন্ট মলিকিউলই আছে। তার মানে যখন সলিউট মলিকিউলগুলো নেই, তার মানে শুধু যখন সলভেন্টই আছে তখন তার ভেপার প্রেশার হবে PA0। কিন্তু যখন তুমি সলিউট দিলে, তার মানে আমরা সলিউট যখন দিলাম, সলিউট মানে আমরা কিন্তু বি কনসিডার করব। তার মানে যখনই তুমি সলিউট দিয়ে দিলে তাহলে কি হবে, ভেপার প্রেশার কিন্তু কমে যাবে। তাহলে ভেপার প্রেশার কমে যাবে, তার মানে কি কার থেকে কমবে, PA0 থেকে কমবে। এই জিনিসগুলোই কিন্তু ফিল করতে হবে, এই জিনিসগুলো কিন্তু নিজেকে ফিল করতে হবে। তার মানে PA0 মানে ম্যাক্সিমাম কখন হবে, যখন পুরোটাই 100% যখন সলভেন্ট মলিকিউল থাকবে তখন কিন্তু পিওর কন্ডিশনে আছে। কিন্তু যখন সলিউট আমার 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম যত আমরা বাড়াচ্ছি সলিউট, তত কি হচ্ছে, তত আমাদের সলভেন্টে সারফেসের যে সলভেন্ট মলিকিউলগুলো তার নাম্বার কমিয়ে দিচ্ছে, সলিউট বাড়ছে,
তাহলে সলিউট বাড়লে কি হচ্ছে, সলিউট নিজেও যাচ্ছে না, প্লাস নাম্বার কমিয়ে দিচ্ছে সারফেস মলিকুলের সলভেন্টের। এইবার সলভেন্ট মলিকুল আর বেশি যেতে পারছে না ভেপার ফেসে, তাতেই আমার ভেপার প্রেশারটা কমে যাচ্ছে। সো বুঝতেই পারলাম আমরা এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এই RLVP রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এইটা কিন্তু একটা কলিগেটিভ প্রপার্টি। কারণ যত আমরা সলিউট অ্যাড করছি, মানে অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে, তত বেশি বেশি করে আমাদের কমবে ভেপার প্রেশার। তার মানে যত তুমি সলিউট অ্যাড করছো, মানে নাম্বারের উপর ডিপেন্ড করছে, যত নাম্বার, যত অ্যামাউন্ট, যত কনসেন্ট্রেশন, এইভাবে কিন্তু চিন্তাটা করতে হবে। তার মানে যত তুমি সলিউট অ্যাড করছো তত কিন্তু আমার ভেপার প্রেশার কমছে। তার মানে আমরা বলতে পারি নাম্বার অফ সলিউট যত বাড়ছে, নাম্বার অফ সলিউট যত বাড়ছে তত কিন্তু ভেপার প্রেশার কম। সো কেন আজকে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারকে আমরা একটা কোয়ালিটেটিভ প্রপার্টি বলছি? কারণ ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ সলিউট, ইট ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ সলিউট, কারণ ইট ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ সলিউট। এইবার খুব ভালো করে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাই তাকাই। সো আমরা এবার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখবো। দেখো বলেছি আমাদের রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, মানে লোয়ারিং হচ্ছে কার থেকে লোয়ার হচ্ছে, আমাদের পিওর কন্ডিশন। তাহলে পিওর কন্ডিশনকে লেখার জন্য আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? দেখো আইদার PA নট লিখবো অর P নট লিখবো, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু এক্সপ্রেস করা যায়। তাহলে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে দেখো P নট মানে এইটা বোঝাবে পিওর কন্ডিশন, মানে পিওর সলভেন্ট, সেখানে কোনো রকম সলিউট নেই। তাহলে আমরা লোয়ারিং বলছি, তাহলে P নট মাইনাস PA। PA মানে যখন PA মানে আমাদের বুঝতেই পারছি, এই যে PA, এটা হচ্ছে PA লিখলাম। PA হচ্ছে PA ইজ দ্য ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। তাহলে PA মানে ভেপার প্রেশার অফ সলিউশন। তাহলে আমরা কিন্তু বুঝলাম যে P নট মানে ভেপার প্রেশার অফ দ্য পিওর লিকুইড বা পিওর সলভেন্ট, আর PA মানে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। তাহলে এই যে মাইনাস করলাম এইটা বোঝাচ্ছে লোয়ারিং, কিন্তু এই যে রিলেটিভ লোয়ারিং কার থেকে কারকে রেফারেন্স করে তুমি বলছো, এই জন্য কিন্তু P নট দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এইটা মানে কিন্তু রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। পুরো এক্সপ্রেশনটা একটু ভালো করে যদি দেখি, এই পুরো এক্সপ্রেশনটা বলছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। লোয়ারিং তো হচ্ছে, কিন্তু উইথ রেসপেক্ট টু হোম, উইথ রেসপেক্ট টু পিওর সলভেন্ট, কারণ পিওর সলভেন্ট কিন্তু P নট ছিল। এইবার এইটা তাহলে এই যে লোয়ার হচ্ছে এটা কার উপর ডিপেন্ড করছে? নাম্বার অফ সলিউট। আমরা জানি এইটা একটা কলিগেটিভ প্রপার্টি, তাহলে এইটা একটু আগেই দেখলাম এটা একটা CP মানে কলিগেটিভ প্রপার্টি। তাহলে এইটা কিন্তু কার উপর ডিপেন্ড করবে? এটা কিন্তু XB এর উপর ডিপেন্ড করবে। তাহলে দেখতে পাচ্ছি XB ইকুয়াল টু P নট মাইনাস PA বাই P নট। তাহলে XB এখানে মোল ফ্র্যাকশন, XB এখানে মোল ফ্র্যাকশন। তাহলে আমরা দেখেছিলাম যে কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট, কারণ কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট বলাও যায়, নাম্বার অফ সলিউট বলাও তা। তাহলে কনসেন্ট্রেশনের জন্য কিন্তু এইখানে কনসেন্ট্রেশনের মোল ফ্র্যাকশনকে ইউজ করা হয়। তাহলে এইখানে কনসেন্ট্রেশনের মোল ফ্র্যাকশন টাইমটাকে ইউজ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। সো আমরা বেসিক্যালি ফার্স্ট কলিগেটিভ প্রপার্টিটা স্টাডি করলাম যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। কেন এইটা মোল ফ্র্যাকশন অফ সলিউটের উপর ডিপেন্ড করে সেটা দেখলাম, যে কারণ এইটা কিন্তু কলিগেটিভ প্রপার্টি, কারণ যত আমরা সলিউট বাড়াবো তত কিন্তু ভেপার প্রেশারটা আস্তে 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 কমে যাবে। তার মানে সলিউটের নাম্বার অফ পার্টিকেলসের উপর ডিপেন্ড করছে, সলিউটের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে, সলিউটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। তাহলে এইটা নিয়ে কিন্তু ডিটেলে আলোচনা অলরেডি আমি লেকচার 2-তে করেছি, সেই জন্য ইন ব্রিফে আমরা এখানে বললাম। এইবার থেকে যেইগুলো নিয়ে বলতে যাব সেইগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, কারণ সেইগুলো নিয়ে আগে কখনো আমি আলোচনা করিনি। একটা হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, সেকেন্ডটা হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, আর থার্ড হচ্ছে অসমোটিক প্রেশার। তাহলে এই যে বাকি তিনটে থাকলো, বাকি তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়ান বাই ওয়ান কিন্তু আমরা এবার স্টাডি করবো। আমরা বেসিক্যালি এখন কলিগেটিভ প্রপার্টির সেকেন্ড কলিগেটিভ প্রপার্টিটা পড়বো, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তার মানে বয়লিং পয়েন্ট বেড়ে যাবে, কি করে বাড়বে তার এন্টায়ার কনসেপ্টটা আমরা দেখবো, পুরো ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো কনসেপ্টটাকে। দেখো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট মানে আগে আস্তে আস্তে বুঝি যে বয়লিং পয়েন্ট বেড়ে যাওয়া। বয়লিং পয়েন্ট কিন্তু বেড়ে যাওয়া কার থেকে? সব ওই কার থেকে মানেই রেফারেন্স কিন্তু পিওর কন্ডিশন, পিওর সলভেন্ট। চলো ওয়ান বাই ওয়ান আমরা দেখি কি বলতে চাইছি, ক্লিয়ার হয়ে যাবে দেখলে। সো আমাদের প্রথমেই যেটা দেখতে হবে বয়লিং পয়েন্ট। আমরা বয়লিং পয়েন্টটাকে খুব ভালো করে দেখিনি, তারপরে ওরকম এলিভেশন টেলিভেশন দেখবো, ঠিক আছে? আগে আমাদের একদম বেসিকটা নিয়ে শুরু করতে হবে। বয়লিং পয়েন্ট বলতে কি বোঝায়? দেখো বয়লিং পয়েন্ট অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন কি বলছে, দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য লিকুইড ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ইটস ভেপার প্রেশার বিকামস ইকুয়াল টু 760 মিলিমিটার বা 1 অ্যাটমসফেরিক প্রেশার। তার মানে যখন ভেপার প্রেশার অফ সলিউশন যখন 1 atm হয়ে যাবে তখন দেখবো সেটা বয়েল করছে। তার মানে সেইটা তার বয়লিং পয়েন্ট। যখন ভেপার প্রেশারটা আমার অ্যাটমসফেরিক প্রেশারের সাথে ইকুয়াল হয়ে যাবে তখন কিন্তু ওই লিকুইডটা বা ওই সলভেন্টটা কিন্তু বয়েল করবে। তাহলে আমরা একটা যদি ধরো এখানে কন্টেনারে কিন্তু সলভেন্ট মলিকিউল আছে, ধরো প্রচুর সলভেন্টের মলিকিউলগুলো আছে,
তাহলে এইটা ক্লোজড কন্টেনার, তাহলে এইখানে আমি হিট করছি, তাহলে হিট করলে দেখবো তাহলে এই যে লিকুইড ফেজ, এখানে লিকুইড ফেজ থেকে হিট করলে এইটা ভেপার ফেজে যাবে, তাহলে মলিকিউলগুলো ভেপার ফেজে যাচ্ছে সারফেসে যারা ছিল। তাহলে আমরা জানি যত হিট করছি তত এই যে মলিকিউলগুলো লিকুইড মলিকিউলগুলো সারফেস ছেড়ে, তাহলে লিকুইড ফেজের মলিকিউলগুলো সারফেস ছেড়ে বেশি বেশি করে ভেপার ফেজে যাবে, তাহলে যত বেশি বেশি করে ভেপার ফেজে যাবে ভেপার ফেজের নাম্বার অফ মলিকিউলের সংখ্যা বাড়বে। তাহলে আমরা বলতে পারি যত হিট করছি, যত হিট বাড়াবো তত কিন্তু নাম্বার অফ মলিকিউলস ইন ভেপার ফেজ কিন্তু বাড়ছে, নাম্বার অফ মলিকিউলস ইন ভেপার ফেজ বাড়বে। আর যত নাম্বার অফ মলিকিউল ভেপার ফেজে বাড়বে তত তার ভেপার প্রেশারও বাড়বে। তার মানে বুঝতে পারছি ভেপার প্রেশার বাড়ছে, যত আমার লিকুইড ফেজ ছেড়ে যত আমার ওপরের দিকে যাচ্ছে তত ভেপার প্রেশার বাড়ছে। সো এরকম বাড়তে বাড়তে ভেপার প্রেশারটা বাড়তে বাড়তে যখন অ্যাটমসফেরিক প্রেশারের সাথে সমান হবে, যখন অ্যাটমসফেরিক প্রেশার মানে 1 atm, যখন এটা 1 atm হবে তখন কিন্তু লিকুইডটা বয়েল করতে শুরু করবে, আর সেটাকেই আমরা বলবো বয়লিং পয়েন্ট। আমি খুব সিম্পলভাবে বলছি, এখানে কোনো রকম জটিলতা নেই। তাহলে বয়লিং পয়েন্ট বলতে বোঝাচ্ছে তার মানে ভেপার প্রেশার যখন 1 atm রিচ করবে তখন কিন্তু সিস্টেমটা বয়েল করতে শুরু করবে, আর তখন সেটাকে বলবো বয়লিং পয়েন্ট। সো আমরা বয়লিং পয়েন্ট বলতে বুঝে গেলাম যে বয়লিং পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে, কিন্তু আমাদের যেটা লাগবে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, সেইটা হলো কোয়ালিটেটিভ প্রপার্টি। তার মানে এইখানে কোয়ালিটেটিভ প্রপার্টিটা কিভাবে কাজ করছে সেইটা নিয়ে কথা বলবো। চলো 1 by 1 দেখি যে কিভাবে কাজ করছে। খুব ইম্পর্টেন্ট, খুব মজার, একবার কনসেপ্ট গ্রো করে গেলে কিন্তু আর কোনোদিন ভুলবো না। সো আমরা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট নিয়ে কথা বলবো। দেখো পয়েন্টগুলো লেখা আছে বলে ঘাবড়ানোর কিছু নেই, প্রতিটা পয়েন্ট আমি ডিসকাস করবো, কেন কি হলো ইজিলি বুঝে যাবো। প্রথম পয়েন্ট বলছে দ্য অ্যাডিশন অফ নন ভোলাটাইল সলিউট লোয়ার্স দ্য ভেপার প্রেশার অফ দ্য সলভেন্ট। কারণ আমরা জানি যত আমরা সলিউট অ্যাড করব তার ভেপার প্রেশার কমে যাবে, এইটা আমরা প্রথম থেকেই বলছি। তাহলে রাউলস ল থেকে এটা বলছিলাম, তাই এইটা নিয়ে কোনো রকম ডাউট নেই। তার মানে বুঝতে পারছি ভেপার প্রেশার অফ দ্য সলিউশন, তাহলে সলিউশন মানে সেখানে সলিউট প্লাস সলভেন্ট দুটোই থাকবে। তাহলে আমরা যখন সলিউট অ্যাড করলাম সলভেন্টে তখন আমরা দেখব ভেপার প্রেশারটা কমে গেল। তার মানে এইটাই হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, যেটা একটু আগে পড়লাম কোয়ালিটেটিভ প্রপার্টি পয়েন্ট নম্বর 1-এ, যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার মানে আমরা পিওর সলভেন্টে যা ছিল তার থেকে কিন্তু কমে যাবে যখন নন ভোলাটাইল সলিউট অ্যাড করছি। এইটা হচ্ছে পয়েন্ট নম্বর 2। তার মানে পয়েন্ট 1 আর 2 তো ক্লিয়ার। তার মানে বুঝলাম এখন সলিউশনে ভেপার প্রেশার কম, সলভেন্টে ভেপার প্রেশার বেশি, সলিউশনে ভেপার প্রেশার কম। সো প্রথম দুটো পয়েন্ট তো ক্লিয়ার হলো। এইবার থার্ড পয়েন্টটা দেখো। থার্ড পয়েন্টটা করার আগে আমি একদম ইজিভাবে যদি বলি তাহলে আমরা কি শিখলাম, দেখো ভেপার প্রেশার অফ সলভেন্ট, তাহলে ভেপার প্রেশার অফ সলভেন্টের ধরো সাপোজ মনে করি এইখানে আছে, ঠিক আছে, এইটাতে আছে যে কোনো একটা ইউনিট, আর ভেপার এইখানে আছে হচ্ছে ভেপার প্রেশার অফ সলিউশন। আমরা জানি সলিউশনে ভেপার প্রেশার কম হবে, তাই এইভাবে আঁকলাম। এইখানে যদি সলভেন্ট থাকে তার থেকে কমে থাকবে হচ্ছে সলিউশন। এইবার বয়েল কখন করবে, যখন এর ভেপার প্রেশারটা 1 atm হবে, তাহলে এইটা হচ্ছে 1 atm এর লাইন। তাহলে ভেপার প্রেশারটা যখন 1 atm রিচ করবে তখন জিনিসটা বয়েল করবে, আর সেইটাকে বলবো আমরা বয়েলিং পয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এইখানে যাওয়াটা কিন্তু আমার কম টেম্পারেচারই হবে, কিন্তু এইখান থেকে এখানে গেলে কিন্তু হাই টেম্পারেচার দরকার। সো এইখান থেকে এখানে যেতে যতটা টেম্পারেচার লাগবে তার থেকে অনেক বেশি টেম্পারেচার লাগবে যখন আমরা সলিউশনের ভেপার প্রেশার নিয়ে ভাবছি, কারণ এইখানে কিন্তু গ্যাপটা অনেক বেশি। তাহলে বুঝতে পারলাম যখন আমরা সলভেন্ট থেকে সলিউশনে যাব তখন বেশি টেম্পারেচার দিতে হবে। তাহলে এই যে বয়েল করবে, সিস্টেমটা বয়েল করবে অ্যাট হাই টেম্পারেচার, এইটা বোঝানোর চেষ্টা করবো। দেখো সো পয়েন্ট নাম্বার 3টা এবার দেখি যে দেয়ারফর ইট মাস্ট বি হিটেড টু হায়ার টেম্পারেচার। কেন হায়ার টেম্পারেচার বলছি, বোঝা গেল যে আমাদের এইখান থেকে এখানে পাঠাতে হবে, মানে এইখান থেকে এখানে যা গ্যাপ ছিল আরও কিন্তু গ্যাপ বেড়ে গেছে, তাহলে আরও বেশি বেশি ভেপার পাঠাতে হবে। তাহলে যত বেশি বেশি ভেপার পাঠাবো তার জন্য কি দরকার, তার জন্য হাই টেম্পারেচার দরকার, টেম্পারেচারটাও বাড়ো, যত টেম্পারেচার বাড়াবে তত ভেপারটা অটোমেটিক বাড়বে। এইবার তাহলে বুঝলাম যে দেয়ারফর ইট মাস্ট বি হিটেড টু এ হায়ার টেম্পারেচার টু মেক ইটস ভেপার প্রেশার ইকুয়াল টু 1 atm। তার মানে এইটা কিন্তু এরকম একটা ডায়াগ্রামেটিক কিন্তু অ্যাপ্রোচে কিন্তু বলা যায়। এবার হচ্ছে পয়েন্ট নাম্বার 4, দেয়ারফর দ্য সলিউশন বয়েলস অ্যাট হায়ার টেম্পারেচার দ্যান পিওর সলভেন্ট। তার মানে পিওর সলভেন্টে যতটা টেম্পারেচার দরকার, যেই টেম্পারেচারে পিওর সলভেন্টে বয়েল করবে তার থেকে বেশি টেম্পারেচার কিন্তু হবে ফর সলিউশন। তার মানে সলিউশনের আজকে বয়েলিং পয়েন্ট কিন্তু বাড়বে, এটা বোঝা যাচ্ছে। তো এখানে বুঝতে পারলাম কেন এলিভেশন কথাটা বলছি। এলিভেশন মানে কিন্তু ইনক্রিজ, কার রেসপেক্টে, সলভেন্টে, পিওর সলভেন্টে। তাহলে পিওর সলভেন্টের রেসপেক্টে কিন্তু বয়েলিং পয়েন্ট বাড়ছে। তাহলে যেই টেম্পারেচারে, খুব ভালো করে শুনবো ফাইনালি, যেই টেম্পারেচারে
পিওর সলভেন্টটা বয়েল করতো তার থেকে বেশি টেম্পারেচার দরকার সলিউশনকে বয়েল করানোর জন্য, কারণ সলিউশনে কিন্তু আমার নন ভোলাটাইল সলিউট চলে এসছে, তাই সেইখানে কিন্তু ভেপার প্রেশারটা কম, তাহলে তাকে 1 ATM তুলতে আমার বেশি টেম্পারেচার দিতে হবে। তাহলে এইটা হলো পুরো কনসেপ্ট। এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের যাতে একদম হাতের মুঠোয় থাকে। এইবার আমরা তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখবো, গ্রাফিক্যাল এক্সপ্রেশন দেখবো, সেগুলো তো নয় দেখবো, কিন্তু আজকে আমরা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, তাহলে আমি একটু সামারাইজ করে দিই। যত তুমি সলিউট অ্যাড করবে তত ভেপার প্রেশার কমে যাবে, তাহলে ওই কম ভেপার প্রেশারকে 1 ATM তুলতে আরও বেশি টেম্পারেচার লাগবে, তাহলে বেশি টেম্পারেচার লাগবে মানেই বয়লিং পয়েন্ট বাড়বে। তার মানে এই যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কিন্তু আমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। এইবার আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখছি, চলো। এইবার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখো, আমরা ডেল্টা টিবি, এই যে ডেল্টা টিবি লাস্ট স্লাইডে দেখো ডেল্টা টিবি করেছিলাম, তাহলে ডেল্টা টিবি কি করেছিলাম, ডেল্টা টিবি মানে ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়ালি আমরা বলতে পারি টিবি নট, তার মানে এটা হচ্ছে নট মানে পিওর কন্ডিশন, আর ফাইনালি হলো টিবি। তাহলে কোনটা বেশি, তাহলে এইটা হচ্ছে হায়ার, তাহলে এইটা হায়ার, কারণ আমরা দেখেছি এলিভেশন বয়লিং পয়েন্ট বাড়ে, তাহলে এলিভেশন মানে টেম্পারেচার বাড়ছে, তাহলে এইটা কিন্তু হায়ার আর এইটা লোয়ার। তার মানে যদি আমি ডেল্টা টিবি লিখি আজকে, তাহলে চেঞ্জ, তার মানে চেঞ্জটা মানে ডেল্টা টিবি কাকে আগে লিখতে হবে, টিবিকে লিখতে হবে, তারপর আমার টিবি নট। তাহলে এইটা মানে বোঝাচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট ডেল্টা টিবি ইকুয়াল টু টিবি মাইনাস টিবি নট। তার মানে এই যে টিবি নট মানে এখানে পিওর সলভেন্ট, তাহলে এটা হচ্ছে টিবি নট মানে পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট, তার মানে বিপি অফ পিওর সলভেন্ট, আর টিবি মানে বিপি অফ সলিউশন, যেখানে নন ভোলাটাইল সলিউট প্লাস সলভেন্ট আছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে এইবার যেখানে আমরা ছিলাম সেখানে চলে যাই। সো আমরা কি দেখলাম যে ডেল্টা টিবি, এই ডেল্টা টিবি মানে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, আর এইটা কিন্তু একটা কলিগেটিভ প্রপার্টি, তাহলে এইটা হচ্ছে সেকেন্ড কলিগেটিভ প্রপার্টি। তাহলে প্রতিটা পয়েন্ট কিন্তু জাস্টিফাই করছি কেন এটাকে কলিগেটিভ প্রপার্টি বলছি, কারণ সলিউট যত তুমি অ্যাড করছো তত কি হচ্ছে, ভেপার প্রেশার কমছে, তাহলে যত ভেপার প্রেশার কমছে তাকে 1 ATM করতে আরও বেশি টেম্পারেচার দিতে হবে, তাহলে তার টিবি বাড়ছে, তাহলে টেম্পারেচার বয়লিং পয়েন্ট কিন্তু বাড়ছে। তাহলে আমরা বলতে পারবো টিবি যার যত বেশি ডেল্টা টিবি তার তত বেশি, কারণ ডেল্টা টিবি ইকুয়াল টু কি জানি, টিবি মাইনাস টিবি নট, কারণ এইটা তো ফিক্সড। তাহলে আজকে যদি জল ভাবি, তাহলে জলের ক্ষেত্রে তো টিবি নট তো 100, তাহলে এইটা কিন্তু ফিক্সড, তাহলে এইটার কিন্তু কোনো রকম চেঞ্জ নেই, এইটা কিন্তু ফিক্সড। তার মানে চেঞ্জ কি হবে, চেঞ্জ কিন্তু এই টিবিটা হবে, কারণ টিবিটা ডিপেন্ড করছে নাম্বার অফ সলিউট, আর টিবি যখন চেঞ্জ হবে, টিবি যত বাড়বে তত ডেল্টা টিবিও বাড়বে। তার মানে আমরা বুঝলাম যে ডেল্টা টিবি কিন্তু ডিপেন্ড করে আমার নাম্বার অফ সলিউট পার্টিকেল। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ডেল্টা টিবি ইজ প্রপোর্শনাল টু স্মল এম মানে মোলালিটি অফ দ্য সলিউশন। তার মানে আমরা জানি মোলালিটি মানে কনসেন্ট্রেশনের টার্ম, তাহলে এখানে মোলালিটি অফ দ্য সলিউশন। ডেল্টা টিবি কেন কনসেন্ট্রেশনের টার্মে করলো, কারণ এটা কলিগেটিভ প্রপার্টি, আর আমরা জানি কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ড করে অ্যামাউন্ট, নাম্বার অফ সলিউট, এইগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তাহলে ডেল্টা টিবি ইজ প্রপোর্শনাল টু স্মল এম, তাহলে এইটাকে আমরা ইকুয়াল টু দিয়ে লিখতেই পারি, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবিএ। কেবি হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলতে পারি মোলাল এলিভেশন কনস্ট্যান্ট অর ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে কেবি মানেটা কি, তাহলে কেবি মানে মোলাল এলিভেশন কনস্ট্যান্ট অর ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট। এবার এম হচ্ছে মোলালিটি, আর মোলালিটি কিন্তু আমরা অলরেডি কিন্তু যখন লেকচার 1-এ, এটা লেকচার 1-এ পাবে যে মোলালিটিকে কিন্তু আমরা এইভাবে কিন্তু ভেঙেছি, যে মোলালিটি মানে মোলস অফ সলিউট, মোলালিটি মানে মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট, এটা যদি গ্রামে করি তাহলে এইটা হচ্ছে ইন্টু 1000 করতে হবে। এবার মোলস মানে কি জানি, মোলস মানে ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে এটাই করেছি দেখো, ওয়েট WB/MB, তাহলে এখানে মোলস অফ সলিউট হয়ে গেছে। মোলস মানে ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে ওয়েট বাই মলিকুলার ওয়েট কার, সলিউটের, এই জন্য বি সাফিক্সে আছে। তাহলে মোলস অফ সলিউট মানে ওয়েট অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট, মানে WB/MB, তাহলে এটা হলো। আর নিচে মাস অফ সলভেন্ট মানে WA, তাহলে এটা হচ্ছে মোলালিটিকে কিন্তু আমরা ভেঙেছি। এই ডিটেল আলোচনা কিন্তু লেকচার 1-এ করেছি, তাই এইখানে কিন্তু আমি ইলাবোরেট করলাম না, শুধু আমরা এইটাকে মোলালিটিকে কিন্তু এই এক্সপ্রেশনটা দরকার। তাহলে এইটা হলো আমাদের ফাইনাল এক্সপ্রেশন, এটা খুব ইম্পর্টেন্ট, আমি বাকিগুলো একটু মুছে দিই। সো এই এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, এই এক্সপ্রেশনটা কিন্তু নিউমেরিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট। এইবার নিউমেরিক্যালগুলো কিভাবে আসে দেখো, ধরো আজকে বললো সিস্টেমে আমাদের ওয়াটার আছে, এখানে ওয়াটার ধরো আছে, এটা হচ্ছে পিওর ওয়াটার, আর পিওর ওয়াটার মানে জানি আমাদের বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড।
এবার যদি বাইরে দিয়ে ইউরিয়া দিই, বাইরে দিয়ে যদি ইউরিয়া দিই, ইউরিয়া তার মানে এখানে সলিউট হিসাবে কাজ করবে, নন ভোলাটাইল সলিউট, তাহলে আমার বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। তাহলে ইউরিয়া দেওয়াতে ফাইনাল যে সলিউশনটা হবে সেটা কিন্তু বয়লিং পয়েন্ট কিন্তু গ্রেটার দেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, এটা তো বুঝতেই পারছি। কিন্তু কত হবে, 100 ডিগ্রির থেকে বেশি হবে, কিন্তু কত হবে সেটা কিন্তু এরকম ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ছাড়া বলা সম্ভব না। আমরা বলতে পারছি যে বেশি হবে কারণ আমরা কনসেপচুয়ালি বললাম, কিন্তু কতটা বেশি হবে সেটা বলতে গেলে আমাদের এইখানে হেল্প নিতে হবে। তখন ডেল্টা টিবিকে আমরা কিভাবে লিখবো, টিবি মাইনাস টিবি নট, তখন টিবি মাইনাস টিবি নট, এইটা আমাদের কাছে নোন, এইটাখানে 100 বসাবো, এইটার জন্য 100 বসাবো কারণ ওয়াটার বলেছে, ইকুয়াল টু কেবিটা দেওয়া থাকবে, কেবি কিন্তু সলভেন্টের ওপর ডিপেন্ড করে, তাহলে এইটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে কেবি একমাত্র প্যারামিটার যেটা কিন্তু সলভেন্টের ওপর ডিপেন্ড করে, বাকি যা যা দেখছি তারা কিন্তু আমার সলিউটের নাম্বারের ওপর ডিপেন্ড করছিল কলিগেটিভ প্রপার্টিগুলো, কিন্তু কেবি কিন্তু সলভেন্টের ওপর ডিপেন্ড করে, তাই কেবিটা কিন্তু গিভেন থাকবে। যদি থেকে জল থাকে তার জন্য কেবি আলাদা হবে, যদি ইথানল হয় তার জন্য আলাদা হবে। তাহলে এই যে টিবি মাইনাস টিবি নট ইকুয়াল টু কেবি ইন্টু তারপরে যা যা আছে তাই ডাব্লিউ বি বাই এমবি ইন্টু 1000 বাই ডাব্লিউ এ। তাহলে এইখানে আমার সবই গিভেন থাকবে। দেখো মেনলি যেটা গিভেন থাকে না, এইটা গিভেন থাকে না, এইটা গিভেন থাকে না, কারণ যে কোনো ইউরিয়া বলো, তাহলে ইউরিয়ার ফর্মুলা তো আমরা জানি, ইউরিয়ার ফর্মুলা হচ্ছে NH2CONH2, তাহলে আমরা মলিকুলার মাসটা বার করে নিতে পারবো, সেই মলিকুলার মাসটা বসিয়ে দেবো, বাকি সব গিভেন থাকে। এই মলিকুলার মাসটা মোটা মানে ম্যাক্সিমাম টাইমে কিন্তু গিভেন থাকে না, কারণ আমাদের ধরে নেয় যে তোমরা এটার ফর্মুলাটা জানো, তাহলে ফর্মুলাটা যদি জানা থাকে তাহলে আমরা সেখান থেকে মলিকুলার মাসটা বার করে নিতে পারবো। আমি যখন নিউমারিক্যালের ভিডিও বানাবো তখন কিন্তু আরও বেশি এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। আপাতত আমি অ্যাপ্রোচটা দেওয়ার চেষ্টা করছি কিভাবে করব। সো আমরা বুঝে গেলাম যে মোর দ্য অ্যামাউন্ট অফ নন ভোলাটাইল সলিউট অ্যাডেড, মোর উইল বি দ্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, তার মানে এইটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। সো এই স্লাইডে আমরা দেখছি কেবি রিলেটেড কিছু ইনফরমেশন, যেখান থেকে কোয়েশ্চেনগুলো আসে। দেখো কেবির ডেফিনেশন কী হবে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেবির ডেফিনেশনটা বোঝা। যখন হোয়েন m ইকুয়াল টু 1 হচ্ছে, m ইকুয়াল টু 1 মানে এখানে যদি 1 বসাই তাহলে আমরা কি লিখতে পারি, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি। তাহলে দেখো ডেফিনেশনটা আমাদের কাছে ক্লিয়ার। আমরা মোলালিটি মানে কি জানি, মোলালিটি মানে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন 1000 গ্রাম। তার মানে আমরা জানি যে 1000 গ্রাম সলভেন্টে যত মোল সলিউট থাকে সেটাই তার মোলালিটি, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে আমরা যদি মোলালিটি 1 হয়, তাহলে যদি 1 মোল সলিউট থাকে 1000 গ্রাম সলভেন্টে, তাহলে সেটা তার মোলালিটি, তাহলে মোলালিটি ইকুয়াল টু 1। তাহলে মোলালিটি, তাহলে 1 মোলাল মানে কি জানবো, 1 মোলাল মানে 1 মোল সলিউট আছে, 1 মোল সলিউট আছে ইন 1000 গ্রাম সলভেন্ট, এটা তো জানি আমরা, ক্লিয়ার। তাহলে এটা এইবার কেবি মানে কি হচ্ছে, কেবি কে কি লিখতে পারি, কেবি ইকুয়াল টু, আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে কেবি ইকুয়াল টু লিখতে পারি ডেল্টা টিবি, দেয়ারফর কেবি ইকুয়াল টু ডেল্টা টিবি। এবার কেবি মানে কি, থিওরিটিক্যালি কি ডেফিনেশনটা দেখো, ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, মানে ডেল্টা টিবি, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট মানে ডেল্টা টিবি বোঝাচ্ছি, which may be theoretically be produced, এটা theoretically produce করা হয়েছে by dissolving 1 mole of any solute in 1000 গ্রাম of the solvent। তার মানে সলিউশনের কনসেন্ট্রেশন যখন 1 মোলার, তাহলে m যদি ইকুয়াল টু 1 ধরে নিই, তখন কিন্তু যে এলিভেশন অফ বয়লিং পয়েন্টটা হয়, যেই চেঞ্জটা হয় সেটাকেই আমরা কেবি বলি। তাহলে কেবি মানে ইকুয়াল টু ডেল্টা টিবি যখন m ইকুয়াল টু 1, এটা তো খুব সিম্পল। তার মানে আমরা কেবির ডেফিনেশনটা বুঝলাম। এবার আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে কেবির ইউনিট, এটা কিন্তু এক্সামে বারবার এসছে। তাহলে কেবির ইউনিটটা দেখো কিভাবে বলছি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কেবি ইকুয়াল টু লিখতে পারি, কেবি ইকুয়াল টু ডেল্টা টিবি বাই এম, এটা তো লিখতেই পারি। এবার এম এর ইউনিট কি, এম এর ইউনিট আগে লিখি, এম এর ইউনিট মানে নাম্বার অফ মোলস অফ সলিউট, মানে মোল বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, তার মানে মোলস পার কেজি, তার মানে এটা হচ্ছে মোলালিটির ইউনিট, এটা হচ্ছে মোলালিটি, ঠিক আছে। তাহলে মোলালিটির ইউনিট হচ্ছে মোল পার কেজি। এইবার ওপরে ডেল্টা টিবি মানে এটা টেম্পারেচার বোঝাবে, তাহলে টেম্পারেচার বোঝালে আমরা এখানে লিখতে পারি কেলভিন, আর নিচে মোল কেজি ইনভার্স, তাহলে এটা লিখতে পারি। এইবার যখন কেজি ইনভার্সটা ওপরে গেল তখন এইটা কি লিখতে পারবো, কেলভিন কেজিকে যদি বড় করি লেখো কেলভিন কেজি মোল ইনভার্স, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন, তাহলে এইটা হচ্ছে ফাইনাল ইউনিট, তাহলে কেলভিন কেজি মোল ইনভার্স। এটাকে তুমি সেন্ট্রিগেটে লিখলে সেন্ট্রিগেট কেজি মোল ইনভার্স। তাহলে এই ইউনিটগুলো কিন্তু মুখস্থ করতে হয় না, অটোমেটিক কিন্তু এক্সপ্রেশনটা মনে থাকলে আমরা কিন্তু এমনি করতে পারবো যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তাহলে আমরা কি করলাম,
এই স্লাইডে যেটা শিখলাম সেটা হচ্ছে কেবি কাকে বলে, তার ডেফিনেশন শিখলাম। এটা ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট, এটা তো জানতাম, কিন্তু তার ডেফিনেশনটা কি, যখন m = 1 তখন যে টেম্পারেচারের চেঞ্জটা হয় বয়লিং পয়েন্টে সেটাই হচ্ছে কেবি। এই কেবিটা হচ্ছে সলভেন্টের ওপর ডিপেন্ড করে, বিভিন্ন সলভেন্টের বিভিন্ন রকম কেবি হয়। আর তার ইউনিটটা এইভাবে বার করলাম, যেটা কেলভিন কেজি মোল ইনভার্স অর সেন্টিগ্রেড কেজি মোল ইনভার্স। এইবার যেটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। চলো দেখে নিই। সো এই স্লাইডে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলবো। আমাদের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, মানে বয়লিং পয়েন্ট কেন বাড়ছে সলিউট দেওয়াতে, সেটা নিয়ে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট। এইবার একটু সামারাইজ করা থাক পয়েন্টগুলো, তাহলে কিন্তু ডায়াগ্রামটা আরও ইজি হয়ে যায়। সো আমরা দেখো, আমরা কি জানি, যত আমাদের সলিউট অ্যাড করব, যত সলিউট মানে এখানে নন ভোলাটাইল সলিউট, যত সলিউট অ্যাড করব তত ভেপার প্রেশার কমে যাবে, কারণ আমরা জানি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এটা আমরা করেছি, ঠিক আছে, কোয়ালিটেটিভ প্রপার্টি 1-এ। তাহলে আমরা যত সলিউট অ্যাড করছি তত ভেপার প্রেশার কমে যাচ্ছে। তাহলে কার রেসপেক্টে কমছে? পিওর সলভেন্ট। তাহলে আমরা এটা লিখতে পারি ভেপার প্রেশার অফ সলভেন্ট, মানে পিওর কন্ডিশনে যেটা ছিল সেটার ভেপার প্রেশার বেশি দেন ভেপার প্রেশার অফ সলিউশন। এইটা সবসময় মাথায় রাখতে হবে, ভেপার প্রেশার অফ সলভেন্ট কিন্তু সবসময় বেশি হবে ভেপার প্রেশার অফ সলিউশন, কারণ সলিউশন যখন কনসিডার করছি তখন কিন্তু সলিউট চলে এসছে পিকচারে, আর সলিউটগুলো নন ভোলাটাইল, সলিউটগুলো কিন্তু ওপরে যাচ্ছে না, তার মানে ভেপার প্রেশার কিন্তু কমে যাচ্ছে যখন আমার সলিউট চলে এসছে। এইবার আমরা ডায়াগ্রামের দিকে যাব, আর ডায়াগ্রামটাই কিন্তু মাথায় রাখতে হবে ভেপার প্রেশারের সাথে টেম্পারেচার আমরা প্লট করব। এইবার প্যারালালি আরেকটা কথাও সত্যি, দেখো আমাদের এখানে যদি কন্টেনারে কনসিডার করি, তাহলে কন্টেনারে কি আছে? সলভেন্ট মলিকুল ধরো আছে। এই যে সলভেন্ট মলিকুলগুলো আছে, এটা একটা ক্লোজ কন্টেনার। বাইরে থেকে যদি তুমি হিট করো, তাহলে হিট করে টেম্পারেচার বাড়বে। তাহলে আমরা একবারে বলতে পারি, যদি বাইরে থেকে টেম্পারেচার বাড়াই, তাহলে এই যে সারফেস মলিকুলগুলো কিন্তু আস্তে আস্তে ভেপার ফেজে যাবে, কারণ এরা লিকুইড ফেজ থেকে এনার্জাইজড হয়ে ওরা কিন্তু ভেপার ফেজে গেল। সো এই লিকুইড মলিকুলগুলো ভেপার ফেজে গেল, আর এই যে ভেপার ফেজে গেল, এই ভেপার ফেজে যাওয়ার জন্য কিন্তু ভেপার প্রেশার বাড়তে থাকবে, ঠিক আছে। তার মানে আমরা এক কথায় বলতে পারি, যত টেম্পারেচার বাড়বে তত কিন্তু ভেপার প্রেশার কিন্তু বাড়ে, এটাও কিন্তু টেম্পারেচারের সাথে রিলেশন। এইবার দেখো, প্রথমে আমরা সলভেন্টের লাইনটা খুব ভালো করে দেখব, তারপরে কি সলিউশন। তাহলে আগে আমরা এই ইয়েলো লাইনটা খুব ভালো করে দেখছি। ধরো অ্যাট রুম টেম্পারেচার বা যেখান থেকে তুমি শুরু করেছো দেখা, ধরো এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, তাহলে এইখানে দেখো আমার পয়েন্টটা আছে, তার মানে এইখানে ভেপার প্রেশারটা কত আছে? এই লেভেলে, তাই এখানে হচ্ছে ভেপার প্রেশারটা এইখানে। এইবার কি হলো, এইবার তুমি আরেকটু ভালো করে দেখো, যত টেম্পারেচার বাড়াচ্ছি, মানে এই সাইডে যত যাচ্ছি আমরা, যত রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি তত কি হচ্ছে? টেম্পারেচার বাড়ছে। তাহলে যত টেম্পারেচার বাড়ছে তত কি হচ্ছে? কিন্তু ভেপার প্রেশারও বাড়ছে। দেখো এই লাইনটা স্টেডিলি ওপর দিকে উঠছে, তার মানে যত টেম্পারেচার বাড়ছে এই লাইনটা কিন্তু আস্তে আস্তে ওপরে উঠছে। এই বাড়তে 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 এই পয়েন্টে যখন গেল, এই পয়েন্টে ভেপার প্রেশার কত? 1 atm। তার মানে এইখান থেকে এইখানে উঠতে আমার টেম্পারেচার এতটা শিফট করতে হয়েছে, তাহলে এইখান থেকে কিন্তু এতটা শিফট হয়েছে। তো এই যে টেম্পারেচারটা, যেই টেম্পারেচারে ভেপার প্রেশার 1 atm হয়, সেটাকেই তো বলি বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট তো ওই টেম্পারেচার যেখানে আমাদের দেখি যে ভেপার প্রেশার ইকুয়াল টু 1 atm। এখানে 1 atmও বলা যায়, আর যদি বারে রিপ্রেজেন্ট করি তাহলে 1.013 বার, কিন্তু আমরা আপাতত 1 atm নিয়ে কথা বলছি, ঠিক আছে। তাহলে আমরা এই পয়েন্টে দেখতে পাচ্ছি ভেপার প্রেশারটা 1 atm হয়ে গেছে। সো এইটার করেসপন্ডিং যে টেম্পারেচারটা, এইটা তাহলে বয়লিং পয়েন্ট। আর এইটা তাহলে কার বয়লিং পয়েন্ট? এটা কিন্তু বয়লিং পয়েন্ট অফ বিপি অফ পিওর সলভেন্ট। তাহলে এটা কিন্তু পিওর সলভেন্ট, কারণ এখানে কিন্তু নট দেখো ওপরে আছে, তাহলে টিবি নট, কারণ আমরা তো সলভেন্ট নিয়ে কাজ করছি, তাই এখানে টিবি নট দিতে হবে। তার মানে কি দেখলাম? যত টেম্পারেচার বাড়ছে ভেপার প্রেশারও বাড়ছে, এটা তো আমরা দেখেছিলাম ফিজিক্যালি। এবার গ্রাফিক্যালি বুঝছি, যত টেম্পারেচার বাড়ছে আস্তে আস্তে বাড়তে 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 এইখানে গেছে, যেখানে ভিপি ইকুয়াল টু 1 atm। তাহলে ভেপার প্রেশার যখন অ্যাটমসফেরিক প্রেশারের সাথে সমান হয়ে গেছে, ওর করেসপন্ডিং টেম্পারেচারটাকে বলবো বয়লিং পয়েন্ট। তাহলে এটা তো ক্লিয়ার। এইবার আজকে সলিউশনকে যখন বোঝাবো, তাহলে সলিউশনের শুরুটাই তো কম থেকে হবে, কারণ আমরা জানি যে ভেপার প্রেশার কমে গেছে। দেখো সলিউশনটা আমরা এইখান থেকে শুরু করছি, তাহলে এইখান থেকে শুরু করলে দেখো ভেপার প্রেশার, তার করেসপন্ডিং ভেপার প্রেশার কম, তাহলে তার করেসপন্ডিং ভেপার প্রেশার কম। তাহলে আমাকে এখন এইখান থেকে এইখানে উঠতে হবে। আমার পিওর সলভেন্টে এইখান থেকে উঠেছিলাম, এবার এইখান থেকে এইখানে উঠতে হবে, তার মানে বুঝতেই পারছি বেশি টেম্পারেচার দিতে হবে। সো এবার আমি ডান দিকটা দেখছি, দেখো সলিউশন এবার টেম্পারেচার বাড়াচ্ছি। তাহলে এইখান থেকে শুরু হয়েছিল সলিউশনের ইনিশিয়াল পয়েন্ট, আমরা আস্তে আস্তে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে দেখো যত ডান দিকে যাচ্ছি টেম্পারেচার বাড়ছে, হ্যাঁ যত ডান দিকে যাচ্ছি, তাহলে বাড়তে 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 দেখো এইখানে গেছে, এইখানে। তাহলে এইখানে যখন গেছে তখন কিন্তু আমার 1 atm রিচ করছে। তাহলে সলভেন্টের
সলভেন্টের ক্ষেত্রে একটু আগেই কিন্তু 1 atm চলে গেছিল, কিন্তু সলিউশনের ক্ষেত্রে কিন্তু পরে যাচ্ছে 1 atm। তার মানে আমরা এর করসপন্ডিং টেম্পারেচারটাকে বলবো কি, এইটা হচ্ছে বয়েলিং পয়েন্ট অফ বিপি অফ সলিউশন বলবো, এটা হচ্ছে বিপি অফ সলিউশন। তাহলে গ্রাফ থেকে কি বুঝতে পারলাম? গ্রাফ থেকে এইটাই বুঝতে পারলাম যে যখন আমরা সলভেন্ট থেকে সলিউশনে মুভ করলাম, বয়েলিং পয়েন্ট কিন্তু বেড়ে গেছে। খুব ভালো করে দেখো, এই যে আমাদের পিওর সলভেন্টে এইখানে ছিল টেম্পারেচারটা, বয়েলিং পয়েন্টটা, কিন্তু সলিউশনে যখন গেলাম, সলিউশনে কিন্তু বয়েলিং পয়েন্ট আরও বেড়ে গেছে, এইটা তখন বয়েলিং পয়েন্ট। তাহলে চেঞ্জ কতটা হলো? টিবি মাইনাস টিবি নট, যেটা আমরা করছিলাম ম্যাথামেটিক্যালি, তাহলে এইটা হলো চেঞ্জ। তাহলে এইটা হচ্ছে হায়ার মাইনাস লোয়ার। তাহলে হায়ার কার জন্য? সলিউশনের জন্য কিন্তু হায়ার বয়েলিং পয়েন্ট। তাহলে আমি একটু মুছছি এটা। তাহলে আমরা তো বুঝলামই তাহলে যে ডেল্টা টিবি, যেটা আমরা দেখেছিলাম যে ডেল্টা টিবি ইকুয়াল টু টিবি, কারণ টিবিটা বেশি, মাইনাস টিবি নট, তার মানে টিবি নট মানে পিওর কন্ডিশন আর টিবি মানে সলিউশন। তাহলে আমরা এটা কিন্তু পুরো গ্রাফিক্যালি দেখলাম। দেখো সলভেন্ট আর সলিউশনের মধ্যে ইনিশিয়ালি ভেপার প্রেশারের সাথে টেম্পারেচার দুজনেই বাড়ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 atm কে কত তাড়াতাড়ি যাচ্ছে। তাহলে এইখানে যেতে গেলে টিবি নটে যাচ্ছে আর এইটা টিবিতে যাচ্ছে। তাহলে টিবি যেহেতু টিবি নটের থেকে বেশি, আজকে টিবি টেম্পারেচার কিন্তু টিবি নটের থেকে বেশি, তাহলে বলতে পারবো আমরা ডেল্টা টিবিও কিন্তু বাড়বে। যত টিবি বাড়বে তত ডেল্টা টিবি বাড়বে। তার মানে এলিভেশন বাড়া মানে কি? ইনক্রিজ। এই জন্যই কিন্তু নামটা হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। সো এইভাবে কিন্তু যে কোনো কনসেপ্ট কিন্তু খুব সহজেই শেখা যায় যদি একটু ভালো করে বুঝে বুঝে পড়া যায়। সো অলরেডি দুটো কলিগেটিভ প্রপার্টি পড়লাম, একটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, আর একটা হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখলাম, তার আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও দেখলাম। সো এতক্ষণ আমরা দুটো ইম্পর্টেন্ট কলিগেটিভ প্রপার্টি নিয়ে কথা বললাম। একটা দেখো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, আরেকটা কি ছিল? আরেকটা হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। খুব ভালো করে আমরা ডিটেলে স্টাডি করলাম এলিভেশন অফ বিপি। এইবার থার্ড কলিগেটিভ প্রপার্টি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন মানে কি? ডিপ্রেশন মানে কমে যাওয়া, তাহলে লোয়ারিং বলতে পারি। এবার কার থেকে কমবে? পিওর সলভেন্ট। তার মানে পিওর সলভেন্টে যা ফ্রিজিং পয়েন্ট হবে তার থেকে কিন্তু সলিউশনের ফ্রিজিং পয়েন্ট কমে যাবে। তাহলে আমরা বলতে পারছি যত সলিউট অ্যাড করব তত কিন্তু ফ্রিজিং পয়েন্ট কিন্তু কমে যাবে। বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে কি ছিল? বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে যত সলিউট অ্যাড করছিলাম তত বয়েলিং পয়েন্ট বাড়ছিল, কিন্তু আজকে আমরা দেখবো, একটু পরে রিজনগুলো দেখবো, যত সলিউট অ্যাড করব তত কিন্তু ফ্রিজিং পয়েন্ট কমে যাবে। তো এইটা কিন্তু আমরা এখন শিখতে চলেছি কেন ফ্রিজিং পয়েন্ট কমছে সলিউট অ্যাড করলে। সো আমরা বেসিক্যালি এখন ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্টটা দেখবো, তার আগে একটু ফ্রিজিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক। যেমন আমরা বয়েলিং পয়েন্ট দেখেছিলাম, তেমন আজকে ফ্রিজিং পয়েন্টকে নিয়ে একটু ডিল করি। তো ফ্রিজিং পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে? ফ্রিজিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ লিকুইড অ্যান্ড সলিড স্টেটস অফ এনি সাবস্টেন্স হ্যাজ দ্য সেম ভেপার প্রেশার। তার মানে আমরা ধরো সাপোজ মনে করি যে ওয়াটার ফ্রিজ করছে, তাহলে ওয়াটার ফ্রিজ করলে H2O লিকুইড এর সাথে ইকুইলিব্রিয়ামে থাকবে, H2O সলিড, তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকবে যখন ওয়াটার ফ্রিজ করে। এইবার যেই টেম্পারেচারটায় ফ্রিজ করবে সেটাকে বলি আমরা ফ্রিজিং পয়েন্ট, আর সেটার কন্ডিশন হবে কি? তাহলে সেখানে ভেপার প্রেশার ভিপি অফ ওয়াটার যদি ভাবি ইন সলিড মাস্ট বি ইকুয়াল টু ভিপি অফ ওয়াটার ইন লিকুইড। এইটাই কিন্তু কন্ডিশন, এইটাই কিন্তু এরকম ভাবে বলা আছে, ঠিক আছে? তার মানে ফ্রিজিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ সলিড অ্যান্ড লিকুইড স্টেটস অফ এনি সাবস্টেন্স, আমরা এখানে সাবস্টেন্স হিসাবে জল ওয়াটার কনসিডার করেছি। তার মানে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার সমান থাকবে সলিড আর লিকুইড স্টেটে, সেই টেম্পারেচারটাকে বলবো ফ্রিজিং পয়েন্ট। এইভাবে পড়লে কিন্তু কোনো জিনিস কিন্তু কোনো দিন কনফিউশন অ্যারাইজ করবে না, খুব সিম্পলভাবে বোঝা যাবে। সো বয়েলিং পয়েন্ট কি ছিল? যেই টেম্পারেচারটা ভেপার প্রেশার 1 atm ওভে করে, মানে 1 atm রিচ করে যেই টেম্পারেচারে, সেইটা হলো বয়েলিং পয়েন্ট। আজকে ফ্রিজিং পয়েন্ট কি দেখলাম? যেই টেম্পারেচারে ভেপার প্রেশার অফ লিকুইড আর সলিড স্টেটস যখন সমান হয়ে যায় সেইটাকে বলবো ফ্রিজিং পয়েন্ট। এইবার আমরা দেখবো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে, সেইটাকে কেন কলিগেটিভ প্রপার্টি বলবো। তাহলে এইবার কিন্তু আমরা সেইগুলো ওয়ান বাই ওয়ান স্টাডি করবো। সো এই স্লাইডে আমরা দেখবো ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। খুব ভালো করে দেখো, প্রথম দুটো কথা কিন্তু অনেকবার বলেছি, তাই আমরা ইন শর্ট যদি বলি, এই দেখো সলিউট যত অ্যাড করব তত আমার ভেপার প্রেশার কমে যাবে, এটা আমরা অনেকবার বলেছি। অ্যাট দ্য সেম টাইম ফ্রিজিং পয়েন্ট কি শিখলাম? ফ্রিজিং পয়েন্ট হচ্ছে সেই টেম্পারেচার যেই টেম্পারেচারে ভেপার প্রেশার অফ সলিড, কোনো কিছু সলিড মাস্ট বি ইকুয়াল টু ভেপার প্রেশার অফ দ্যাট সাবস্টেন্স ইন লিকুইড ফেজ। তাহলে যদি এইটা যদি হয়, তাহলে কোনো টেম্পারেচারে যখন আমরা এই কন্ডিশনটা দেখতে পারবো, সেই টেম্পারেচারটাকে আমরা বলবো ফ্রিজিং পয়েন্ট TF। তার মানে ভেপার প্রেশার যদি কমে, তাহলে আমাদের বলতে পারবো ভেপার প্রেশার অফ সলিডও কমেছে, ভেপার প্রেশার অফ লিকুইডও কমেছে। তার মানে আলটিমেট ভেপার প্রেশারটা যদি কমেই যায়, তাহলে আমরা একবারে কি বলতে পারবো না যে TF ও কমবে, কারণ TF মানে ইজ রিলেটেড টু দ্য ভেপার প্রেশার। তাহলে
টিএফ কমবে মানে ফ্রিজিং পয়েন্ট কমে যাচ্ছে, তার মানে এইভাবে কিন্তু রিলেট করতে হবে। তার মানে আমরা বলতে পারছি যত আমরা সলিউট অ্যাড করব তত কিন্তু টিএফ কিন্তু কমে যাচ্ছে। আমরা বয়লিং পয়েন্টে কি দেখেছিলাম, বয়লিং পয়েন্টে সলিউট যত অ্যাড করব বয়লিং পয়েন্ট বেড়ে যাচ্ছিল, কিন্তু আজকে সলিউট যত অ্যাড করব তত কিন্তু ফ্রিজিং পয়েন্ট কমে যাবে। তার মানে কার থেকে কমবে সলভেন্ট, পিওর সলভেন্টের থেকে কমবে, পিওর সলভেন্টে যা ছিল তার থেকে কমবে। তাহলে এইখানে ডেল্টা টিএফ আমরা কমবে মানে একটা চেঞ্জ, তাহলে ডেল্টা টিএফ, তাহলে ডেল্টা টিএফ এ কে বড়, সলভেন্টেরটা বড়, কারণ সলিউট দেওয়ার পর তো কমে গেল, তাহলে টিএফটা ছোট। তাহলে আমরা পিওর কন্ডিশনটাকে আগে লিখবো, বয়লিং পয়েন্টের উল্টো ছিল, পিওর কন্ডিশনটা পরে, কারণ সেখানে কিন্তু আমার বেড়ে যাচ্ছিল সলিউট দেওয়াতে, কিন্তু এইখানে যেহেতু কমে গেছে আমাদের এইটাকে আগে লিখতে হবে পিওরটাকে, কেন পিওরে বেশি, মাইনাস আমার টিএফ, কারণ টিএফ এ কিন্তু কমে গেছে, এইটাই দেখো এখানে লেখা আছে। আর এইটা মানে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। সো আমরা কিন্তু ডিটেলে কিন্তু ক্লিয়ার করলাম যে কেন কমে যায়, যে সলিউট অ্যাড করলে কেন ফ্রিজিং পয়েন্ট কমে। তাহলে ফ্রিজিং পয়েন্ট কমার জন্য কিন্তু আমরা এরকম এক্সপ্রেশনটা লিখতে পারলাম, ডেল্টা টিএফ ইকুয়াল টু টিএফ নট মাইনাস টিএফ। এইবার দেখো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, তার আগে আমরা এইটাকে কেন কলিগেটিভ প্রপার্টি বলছি দেখে নিই। তার মানে আমরা কি শিখলাম, যত সলিউট অ্যাড করো তত কিন্তু টিএফ কিন্তু কমবে, বা আমরা এইভাবেও বলতে পারি যে সলিউট অ্যাড করলে ভেপার প্রেশার যেহেতু কমে যাচ্ছে তো এখন কিন্তু টিএফটাও কমে যাচ্ছে। তার মানে আলটিমেটলি টিএফ এর সাথে কিন্তু সলিউট কিন্তু ডাইরেক্টলি রিলেটেড। এইবার টিএফ এর সাথে সলিউট ডাইরেক্টলি রিলেটেড মানে কি, সলিউটের কোয়ান্টিটি, সলিউটের নাম্বার, সলিউটের কনসেন্ট্রেশন, সেই একই জায়গায় আবার ফিরে আসছি যেমন করে বুঝিয়েছিলাম। তাহলে এইটাও কিন্তু একটা সিপি মানে কলিগেটিভ প্রপার্টি। কোনো প্রপার্টি সলিউশনের যদি নাম্বার অফ পার্টিকেল অফ দ্য সলিউটের উপর ডিপেন্ড করে, যদি কনসেন্ট্রেশন অফ সলিউটের উপর শুধু ডিপেন্ড করে, তাহলে সেটাকে আমরা শিখেছি যে সেটাকে কলিগেটিভ প্রপার্টি বলি। আজকে দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু একই জিনিস হচ্ছে, এই যে কলিগেটিভ প্রপার্টি ও কিন্তু সলিউটের নাম্বারের উপর ডিপেন্ড করছে, যত সলিউটের নাম্বার বাড়ছে তত ফ্রিজিং পয়েন্ট কমছে। তার মানে এখানে কি বলতে পারছি, এটা কিন্তু একটা কলিগেটিভ প্রপার্টি। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা যদি দেখি, দেখো ডেল্টা টিএফ কে আমরা একইভাবে বলতে পারবো ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম। তার মানে এইখানে কিন্তু এম মানে মোলালিটি, যেটা আমরা আগে ইলেভেশনে বয়লিং পয়েন্টের এক্সপ্রেশনও কিন্তু একই রকম দেখেছিলাম। তাহলে ইকুয়েট করতে গেলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দরকার, ওইখানে কেবি করেছিলাম, তাহলে এখানে কে এফ, এইটা হচ্ছে মোলাল ফ্রিজিং পয়েন্ট, এটা কিন্তু ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্ট, মোলাল ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে, কারণ কমে যাচ্ছে, ডিপ্রেশন মানে কমে যাওয়া। সো আরেকটা যেটা নাম হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ওইখানে কি ছিল ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট কেবিটা, আজকে কে এফ হচ্ছে আমার ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। আর আমরা একইভাবে তাহলে এম কে তাহলে আমরা এইভাবে ভাগতে পারবো, একটু আগেই দেখিয়েছি এম কে কেন এইভাবে ভাঙা হয়, ঠিক আছে। তার মানে এই যে মোলালিটি, আর এরকম যদি কনসেন্ট্রেশনগুলো টার্মগুলো নিয়ে প্রবলেম হয়, লেকচার 1 ভিডিও তো অলরেডি আপলোড করা যাচ্ছে, ওটা নিয়ে দেখে নিও। সো আমরা তাহলে ফাইনাল যে এক্সপ্রেশনটা পেলাম, ডেল্টা টিএফ ইকুয়াল টু কে এফ into WB by MB into 1000 by WA. WB মানে weight of the solute, MB মানে mass, molecular mass of the solute, আর WA মানে weight of the বা mass of the solvent, আর এখানে 1000। তাহলে এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই টাইপের ইকুয়েশন কিন্তু যদি মাথায় থাকে তাহলে কিন্তু কোনোদিন কোনো প্রবলেম হবে না নিউমেরিক্যালদের জন্য। সো এইবার আমার বয়লিং পয়েন্টের সাথে তফাৎটা দেখি। বয়লিং পয়েন্টের ইকুয়েশনটা কি ছিল, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু বাকিটা যা ছিল আমরা যদি এম দিয়েই ভাবি তাহলে এম ছিল, ঠিক আছে। আর এখানে ডেল্টা টিবি কি ছিল, ডেল্টা টিবি ইকুয়াল টু টিবি মাইনাস টিবি নট ছিল, টিবি মাইনাস টিবি নট, কারণ সেখানে এলিভেশন বাড়ার কথা ছিল। কিন্তু আজকে ডেল্টা টিএফ, আর ডেল্টা টিএফ কে আমরা কি জানি, ডেল্টা টিএফ এখানে হবে কমে গেছে, তার মানে ইনিশিয়ালি বেশি ছিল টিএফ নট মাইনাস টিএফ। তাহলে এই যে ছোট্ট একটা ডিফারেন্স, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অঙ্ক করার সময় কিন্তু এই টাইপের ডিফারেন্সগুলো যদি ভুল হয়ে যায়, আমরা যদি টিএফটাকে আগে রেখে দিই তাহলে কিন্তু আমাদের নেগেটিভ অ্যান্সার বেরিয়ে যাবে। তো এইগুলো কিন্তু মাথার মধ্যে কিন্তু যাতে খেয়াল থাকে, যদি আমরা বুঝতে পারি ভালো করে, অটোমেটিক কিন্তু খেয়াল মানে পড়বেই। কারণ যখন ফ্রিজিং পয়েন্ট করবো তখন অটোমেটিক খেয়াল আসবে, ফ্রিজিং পয়েন্টটা তো কমে যায়, তাহলে ইনিশিয়ালি বেশি ছিল, মানে সলভেন্টটাকে আগে রাখবো, পিওর সলভেন্ট, তারপর সলিউশন। কিন্তু যখন বয়লিং পয়েন্ট করবো তখন ডেল্টা টিবি মানে সেখানে এলিভেশন, তার মানে সেখানে সলিউশনটা আগে হবে, তারপর এরকম পিওর সলভেন্ট। এইগুলোই হচ্ছে ছোটোখাটো কনসেপ্ট। তাহলে ফাইনালি আমরা কি বুঝলাম, যে মোর দ্য অ্যামাউন্ট অফ নন ভোলাটাইল সলিউট অ্যাডেড লেস উইল বি দ্য ফ্রিজিং পয়েন্ট। তার মানে যত তুমি সলিউট অ্যাড করছো তত কিন্তু তোমার ফ্রিজিং পয়েন্ট কিন্তু কমে যাচ্ছে। এইবার আমরা কে এফ কে নিয়ে ইন ডিটেল একটু কথা বলি, তার ইউনিটটা দেখি, যেমন করে কেবি কে দেখেছিলাম। সো কে এফ কে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারবো, দেখো কে এফ এর ডেফিনেশনটা কেন এরকম হলো। যখন এম ইকুয়াল টু 1, যদি আজকে এম ইকুয়াল টু 1 কনসিডার করি, তাহলে আমরা কিন্তু একইভাবে বলতে পারবো ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ।
আর আমরা জানি এম মানে মোলালিটি, ঠিক আছে, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন 1000 গ্রাম, মানে কত মোল আছে আমার 1000 গ্রাম সলভেন্টে। আমরা এখানে 1 কনসিডার করেছি, মানে তাহলে 1 মোল কনসিডার করবো এখানে, তাহলে 1 মোল অফ এনি সাবস্টেন্স ইজ প্রেজেন্ট ইন 1000 গ্রাম অফ দ্য সলভেন্ট, এটা কিন্তু ক্লিয়ার। তাহলে এইটা মানে মোলালিটি। তাহলে আমাদের ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট মানে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের ডেফিনেশন হবে ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিপ্রেসিং ইন ফ্রিজিং পয়েন্ট, কারণ দেখতে পাচ্ছি ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ। সো এটাকে আমরা কি বলতে পারবো, দেখো কেএফ কে আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে লিখতে পাচ্ছি কেএফ ইকুয়াল টু ডেল্টা টিএফ। তাহলে কেএফ ইজ ইকুয়াল টু ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। দেখো ডেল্টা টিএফ মানে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট কখন, যখন এম ইকুয়াল টু 1। আর এম ইকুয়াল টু 1 মানে কি, যখন আমরা 1 মোল অফ সলিউট ডিজলভ করেছি 1000 গ্রাম অফ দ্য সলভেন্ট। তার মানে এই ডেফিনেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু যদি বুঝতে পারি, যদি এই মাদার ইকুয়েশনটা যদি আমাদের মাথায় থাকে, তারপরে তো এম ইকুয়াল টু 1 করে জাস্ট ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ করে নেওয়া, আর এম ইকুয়াল টু 1 এর মানেটা জাস্ট লিখে দেওয়া। তাহলে এরকম সহজভাবে কিন্তু পড়তে হবে জিনিসগুলোকে। তাহলে আমরা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের ডেফিনেশন পড়লাম। এইবার ইউনিটটা কেন এরকম হলো, খুব ভালো করে যদি তাকাই আমরা, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, দেখো ইকুয়েশনটা কি আছে, ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম। এবার আমরা কি এটা লিখতে পারি, কেএফ ইকুয়াল টু ডেল্টা টিএফ বাই এম। আর আমরা কি জানি, আমরা যদি মোলালিটির ইউনিট একটু আগেই করেছি, তাহলে মোলালিটির ইউনিট মানে কি, মোল পার কেজি। মোলালিটির ইউনিট মানে মোল পার কেজি। তাহলে আমরা যদি পুট করি এখানে, তাহলে টেম্পারেচার ইউনিট কি হবে, কেলভিন, আর এখানে মোল কেজি ইনভার্স, তাহলে কেজি ইনভার্স। তাহলে এটা যদি ওপরে যায়, ফাইনালি যে ইউনিটটা থাকবে তাহলে সেটা হচ্ছে কেলভিন কেজি মোল ইনভার্স। তার মানে এক্স্যাক্টলি কিন্তু একই ইউনিট হবে। তার মানে কেবি আর কেএফ এর ইউনিট কিন্তু এক্স্যাক্টলি এক। তাহলে এখানে কেলভিন কেজি মোল ইনভার্স বা সেন্ট্রিগেট কেজি মোল ইনভার্স। তার মানে আমরা কিন্তু কেবি আর কেএফ এর ইউনিট কিন্তু এক্স্যাক্টলি কিন্তু এক, তাই সেটা নিয়ে কোনো ডাউট নেই। শুধু কেএফটা ইজ রিলেটেড উইথ দ্য ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, আর কেবিটা ইজ রিলেটেড টু দ্য এলিভেশন ইন ফ্রিজিং পয়েন্ট। এই দুটো কিন্তু সূক্ষ্ম তফাৎ। এইবার আমরা এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখে শেষ করবো জিনিসটা। দেখো ভালো করে একটু খেয়াল করবো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, ঘাবড়ানোর কোনো রকম জায়গা নেই, কারণ আমরা বেসিক্যালি সবটাই যখন করতে পারলাম তাহলে এটা নিশ্চয়ই করতে পারবো, এই বিশ্বাসটা রাখতে হবে। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট খুব ভালো করে দেখবো। সো এখানে দেখতে পাচ্ছি অ্যাট ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্টে কি হবে, দেখো সলিড আর লিকুইডের মধ্যে ইকুইলিব্রিয়াম থাকবে, আর যেই টেম্পারেচারে ভেপার প্রেশার অফ দ্য সলভেন্ট ইন সলিড স্টেট ইজ ইকুয়াল টু দ্য ভেপার প্রেশার অফ দ্য সলভেন্ট ইন লিকুইড স্টেট হবে, সেই টেম্পারেচারটাকে বলবো ফ্রিজিং পয়েন্ট। এটা তো আমি প্রথম থেকেই বলে আসছি ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশন। সো আমরা যদি গ্রাফের দিকে তাকাই, গ্রাফে দেখো ভেপার প্রেশার ভার্সেস টেম্পারেচার করেছি। দেখো আমরা যদি এই ব্ল্যাক পোর্শনটাকে বাদ দিই, বাকিটা কিন্তু অলরেডি আমাদের করা, কোথায় করা, এই যে আগে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। কিন্তু আমরা কি শিখতে চাইছি, ফ্রিজিং পয়েন্ট মানে টেম্পারেচার কমাতে হবে। তাহলে আমরা আস্তে আস্তে আমাদের ইনিশিয়াল পয়েন্ট ধরো এখানে আছে, তাহলে এইখান থেকে কিন্তু নামবো, আমরা কিন্তু এইখান থেকে নামবো। বয়লিং পয়েন্টে এখান থেকে ওপরে উঠেছিলাম, আর ফ্রিজিং পয়েন্টে কি হবে, ওপর থেকে নিচে নামবো। তাহলে সলভেন্ট ধরো এখানে আছে, তাহলে সলভেন্ট থেকে আস্তে আস্তে টেম্পারেচার যত এখান থেকে কমাচ্ছ, কমাতে 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 এই যে পয়েন্টটা হলো, এই পয়েন্টটা কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করছে। আর এই পয়েন্টে কিন্তু ভেপার প্রেশার অফ দ্য সলিড আর ভেপার প্রেশার অফ দ্য সলভেন্ট বোথ আর ইকুয়াল, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এইখানে কিন্তু এই পয়েন্টটা কিন্তু ভেপার প্রেশার দুজনেই সমান। এই পয়েন্টটা তাহলে আমরা বলতে পারি এইটাই হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। তাহলে এটা কার ফ্রিজিং পয়েন্ট, পিওর সলভেন্ট। তাহলে এটা হচ্ছে পিওর সলভেন্ট মানে টিএফ নট, দেখো টিএফ নট লেখা আছে, তাহলে এইটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অফ দ্য পিওর সলভেন্ট। তাহলে এইখানে কিন্তু বেসিক্যালি এই পয়েন্টটাই কিন্তু আমার ভেপার প্রেশার কিন্তু ইকুয়াল সলিড আর সলভেন্টে। তারপরে যদি একটু ভালো করে দেখি, তারপরে কিন্তু আমার যত ফ্রোজেন হয়েছে আমার সলিড স্টেটে চলে গেছে, আর সলিড যখন হয়ে গেছে ওরা তো আর বেশি বেশি করে যেতে পারবে না, তাহলে ওরা কিন্তু আস্তে আস্তে কমে গেল। জিনিসটা দেখতে পাচ্ছি এই লাইন থেকে কিন্তু নিচে নেমে গেল, তাই ডেভিয়েট করলো। তাই সেইগুলো তো হচ্ছে বুঝতেই পাচ্ছি, কিন্তু আমাদের এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে, এইটা কিন্তু আমাদের ফ্রিজিং পয়েন্ট। আমরা যদি এবার সলিউশনে ভাবি, তাহলে সলিউশনের শুরুটাই হবে নিচ থেকে, কারণ আমরা জানি সলিউশনে ভেপার প্রেশার কম থাকে। তাহলে এখানে শুরুটাই হবে এখান থেকে, এটাকেও কমাবো, কমাতে 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 এই লাইনটার এইখানে টাচ করছে, দেখো এইখানে। তাহলে এইটা যদি এইখানে টাচ করে, ও কিন্তু আরও কম টেম্পারেচারে টাচ করছে। আমাদের এইটা তো সলিড লাইন, তাহলে ফ্রোজেন সলভেন্ট মানে কি, এটা বেসিক্যালি সলিড স্টেট। তাহলে আমরা বেসিক্যালি সলিডে যাচ্ছি কখন, সলিউশন থেকে যখন সলিডে যাচ্ছি, যেই লাইনটা টাচ করছে সেটা কিন্তু আরও কম টেম্পারেচারে টাচ করছে। তার মানে কি বলতে পারি, এইখানে যে টেম্পারেচারটা সেটাকে আমরা টিএফ দিয়ে লিখছি, দেখো এটা হচ্ছে টিএফ। সো এখন তাহলে বুঝতেই পারলাম যে টিএফ নট কেন বলছিলাম যে গ্রেটার দ্যান টিএফ, কারণ ডিপ্রেশন হচ্ছে।
এই পয়েন্টটা এখানে মিশতে, এই কালো লাইনটায় মিশতে কিন্তু অনেক কম টেম্পারেচার লাগছে। এই হলুদ লাইনটা কালোতে মিশছে দেখো এইখানে, এই পয়েন্টে, এই টেম্পারেচারে TF নটে, কিন্তু এই পয়েন্ট থেকে যখন আমরা কালো লাইনটাই মেশাতে হবে তখন কিন্তু আরও কম টেম্পারেচারে লাগছে। তার মানে TF নট মাস্ট বি গ্রেটার দ্যান TF, এটা তো বুঝলামই। তার মানে আমরা যখন ডেল্টা TF লিখছিলাম তাহলে প্রথমে কাকে লিখছিলাম, যে হাইয়ার থাকে তাহলে হাইয়ার কে TF নট, তারপর TF। সো এই লেকচারে আমরা কি দেখলাম, এই লেকচারে কলিগেটিভ প্রপার্টি ইন ডিটেল স্টাডি করলাম। কলিগেটিভ প্রপার্টিতে ডিফারেন্ট যে প্রপার্টিগুলো 1 2 3 4 করে, তার মধ্যে 3টে তো শেখা হয়েই গেল। আরেকটা যেটা বাকি থাকছে সেটা তো সামনের লেকচারে দেখবই, অসমোটিক প্রেশার। তার সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টর। সো লেকচারটা যদি ভালো দেখে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যত বেশি বেশি করে শেয়ার করবো আমরা, তত একসাথে এরকম এনার্জি নিয়ে পড়তে পারবো। সো খুব শিগগিরই সামনের লেকচারটা আসছে। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।